আমরা যাদের সাথে মিশি, মানে যারা আমাদের বন্ধু, যাদের সাথে আমাদের সময় কাটে, সে বন্ধু হতে পারে, বাবা মা হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, টিচার হতে পারে, স্বামী হতে পারে, স্ত্রী হতে পারে, এনিথিং, সন্তানও হতে পারে। যাদের সাথে আমাদের বেশিরভাগ সময়টা কাটে, তাদের চিন্তাগুলো, তাদের বিভিন্ন ভাব, এটা আমাদেরকে অনেক রকমভাবে প্রভাবিত করে। যদি আহ, একটা মগের মধ্যে চিনি গোলানো পানি আছে, তার মধ্যে যদি খুব সামান্য ২-৩টা লবণের দানা ছেড়ে দেওয়া হয়, তাতে কিন্তু ওই পানির মিষ্টত্ব নষ্ট হয় না, কারণ অনেক শক্তিশালী, অনেক অনেক বেশি চিনি দেওয়া আছে। কিন্তু যদি আহ, চিনি কম থাকে এবং প্রচুর লবণ দেওয়া হয়, তখন ওই চিনিটা কিন্তু পানিটার মিষ্টি থাকে না, লবণাক্ত হয়ে যায়। আমাদের ভাবটা অনেকটা ওরকম। যদি আমার ভাব খুব দুর্বল থাকে, আমি যে ভাবের মানুষ, আমার চিন্তা যেরকম, পৃথিবী নিয়ে আমার ভাবনাটা যেরকম, এটা যদি নড়বড়ে থাকে, দুর্বল থাকে, আর একজন হিংসাত্মক মানুষের হিংসার ভাব যদি অনেক সবল থাকে, তো কিছুদিন তার সাথে চলার পরে আমার চিন্তাগুলো হিংসাত্মক হবে, প্রভাবিত হয়ে যাবে। কারণ চিন্তা অত্যন্ত সংক্রামক, অত্যন্ত সংক্রামক। একটা অনেক উদাহরণ দেওয়া যায়, আমরা যখন যখন মুভি দেখি, সেই মুভির মতো হয়ে যাই, ওই রকম চরিত্র কল্পনা করি, চিন্তাটা ওরকম আসে। উপন্যাস পড়ি, গল্প পড়ি, কেন এত জনপ্রিয়? একজন উপন্যাস লিখছে, এটা এত আমরা কেন পড়ি? কারণ ওই চিন্তাটা আমাদের ভালো লাগে এবং ওটা আমাদের প্রভাবিত করে। চিন্তা অত্যন্ত সংক্রামক। সঙ্গী, এজন্য একটা কথা বলে যে সঙ্গী দিয়ে মানুষ চেনা যায়। এখন আমি মনের একটা ছোট্ট পয়েন্ট আমি একটু বলি, যে কি করে আমরা কারাপ্টেড হয়ে যাই। মানে যদি আমি একটা ভালো লেভেলে থাকি, তাহলে আমি কিভাবে কারাপ্টেড হয়ে যাই। আবার যদি আমি দুর্বল থাকি, তখন একটা শক্তিশালী পজিটিভ ফোর্স কি করে আমাকে সবল জায়গায় নিতে পারে। কেন উচ্চ চিন্তার মানুষের সঙ্গে থাকা দরকার? মানুষের মনকে যদি কয়েকটা স্তরে ভাগ করি, আমি একটা স্কেল দিয়ে বলি। ধরা যাক এই স্কেল, ধরা যাক এইটা হচ্ছে মনের দৈর্ঘ্য প্রস্থ, এইটুকু হচ্ছে মনের উচ্চতা। কেমন? যদিও মনের সীমা পরিসীমা ধরা বলা মানে মাপা যায় না, জাস্ট বোঝার সুবিধার্থে। একজন মানুষের, যে কোনো একজন মানুষ, ধরলাম যে এই এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে তার আনন্দের ক্ষেত্র, মানে যে সময়টা সে আনন্দে থাকে, একটা ঘটনা ঘটছে সমাজে, সে আনন্দ পাচ্ছে, এই পর্যন্ত। এবার এই ঘটনাগুলো একটু এলোমেলো হয়ে গেছে, তার মনের মতো হচ্ছে না। আবার সেইটা নিয়ে যে খুব মেলা অনেক বিরক্ত সে হচ্ছে, তাও না। ধরা যাক সেই যে অনেক বিরক্ত হচ্ছে না, এইটুক হচ্ছে এই পর্যন্ত, এইটুকু হচ্ছে আনন্দে ছিল সে। এবার কেমন যাক, যে সহ্য করি, যেটা হয়েছে চুপ থাকি, চুপচাপ একরকম যাচ্ছে তো জীবন, ওইটুক দেখা যায় যে এর এইটুক পর্যন্ত। এইবার এইখান থেকে আস্তে আস্তে তার অসহ্যের দিকে যাচ্ছে, মানে টলারেন্স পাওয়ার কমে যাচ্ছে, অসহ্যের দিকে যাচ্ছে। ধরো যে একটা তার টলারেন্স পয়েন্ট হচ্ছে এইখানে, মানে এর পরের থেকে এই পর্যন্ত সে মোটামুটি সহ্য করতে পারছে, এইখানের পরের থেকে তার ইনটলারেন্স শুরু, মানে আর সহ্য করতে পারছে না। যখন মানুষের এই টলারেন্স পয়েন্ট ব্রেক হয়ে যায়, ইনটলারেন্স পয়েন্ট শুরু হয়ে যায়, তখন সে কেওস সৃষ্টি করে, ঝগড়া করে, মারামারি করে। বা এই যে কিছুদিন আগে যে একটা আন্দোলন হলো, মানে কর্তা ব্যক্তিগণ এমন একটা পয়েন্টে দেশের জনগণকে ঠেলে দিয়েছিলেন, যে মানুষের এই যে পয়েন্ট অফ টলারেন্স, সহ্য ক্ষমতা, এটা অতিক্রম করে গেছে। তখন তারা কিন্তু বুক পেতে দিছে যে শুট। তো এইটা অনেক সময় ভালো কিছু নিয়ে আসে, আন্দোলন নিয়ে আসে, রিভলিউশন নিয়ে আসে। কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনের কথা যদি বলি, এর পরের থেকে ঝগড়া শুরু হয়। ঝগড়া, শত্রুতা, ক্ষোভ, রাগ, অভিমান, মারামারি, ইত্যাদি ইত্যাদি, খুন খারাপ, এভরিথিং, এই পয়েন্ট অফ টলারেন্স পর্যন্ত মোটামুটি আমরা থাকি। এখন এই পয়েন্ট অফ টলারেন্স অথবা পয়েন্ট অফ, এই যে এরিয়া, যতটুকু এরিয়ায় আমি আনন্দে থাকবো, এর উচ্চতাটা কতটুকু জায়গায় মানে থাকবে, এইটা ডিপেন্ড করে আমার
মনের প্যাটার্নের উপরে, কিছুটা জন্মগত, কিছুটা জ্ঞান, এটাকে বাড়ানো কমানো যায়। কিছু কিছু মানুষ দেখা যায় সব সময় রেগে থাকে, মানে প্রত্যেকটা জিনিসে সে রেগে থাকে, ঝগড়া করে, কোনো কারণ ছাড়া মানুষকে বাজে কথা বলে, ক্রিমিনাল এদের মতো চিন্তা ভাবনা করে। ধরা যাক তার পয়েন্ট অফ, মানে তার জীবনে কোনো আনন্দই নেই। আমরা সাধারণত এইসব লোকদেরকে অপছন্দ করি, কিন্তু আমি করুণা করি। আমি এরকম বেশ কিছু মানুষ দেখছি সবসময় কপালে এরকম কয়েকটা ভাঁজ থাকে, আমার হয় না, এরকম ভাঁজ থাকে, আর সবসময় চোখটা এরকম কোড়া থাকে, মানে পৃথিবী সব খারাপ, এবং ঝগড়া করার জন্য সে অল টাইম রেডি। এদের জীবনে আসলে কোনো আনন্দ নেই, একদম জিরো, মানে আনন্দের ক্ষেত্রটা নাই। হয়তো কিছুটা যৌন আনন্দ, কিছুটা খুব মানে একটা খাবার দিলাম মুখে, এই আনন্দ তার আছে, এত মানে ইঞ্চিখানি, তাও না, হাফ ইঞ্চির মতো আনন্দ তার জীবনে, এইটুক সামান্য জায়গায় তার আনন্দ আছে। এরপরের থেকেই তার পয়েন্ট অফ ইনটলারেন্স শুরু, এইখান থেকে তার ইনটলারেন্স শুরু, এরপরে সারা জীবন তার ক্যাওস, মানে এলোমেলো অবস্থা, ইমব্যালেন্স স্টেট। এখন যদি এই লোকটা নিজের জ্ঞান প্রয়োগ করত এবং অন্যের অনেক গুণী মানুষ আছেন, জ্ঞানী মানুষ আছেন, যারা শিখিয়েছেন মানুষকে কি করে ধৈর্য ধারণ করতে হয়, কি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়, চিন্তার মাধ্যমে কি করে নিজের এই এরিয়াটাকে বাড়ানো যায়, অনেকে বলেছেন, কিন্তু উনি সেই কথাটা শোনেনি। যদি শুনতেন, ওনার এই সামান্য জায়গাটা, এটা ইচ্ছা করলে উনি বাড়িয়ে একেবারে শেষ পথে নিয়ে যেতে পারতেন। একটু উদাহরণ দেই। মহাভারতে সম্ভবত একজন, রামায়ণের সম্ভবত, যে একজন আছে যে বাল্মীকি, রত্নাকর দস্যু, তাই না, দস্যু ছিলেন, মানে সবসময় রেগে থাকতেন। কিন্তু সেই লোক এত স্থির হয়ে গেছিল যে তার গায়ে উই পোকার ঢিবি তৈরি হয়েছিল, মানে তার জীবনের সবই টলারেন্স, কোনো কিছুতেই তার ইনটলারেন্স নেই। নিশ্চুপ, গৌতম বুদ্ধ এটা শিখাইছে, সুফিরা বলে, এবং সাধারণত অনেক জ্ঞানী মানুষের এই লেভেলটা অনেক, টলারেন্স খুবই, অনেককে অনেক কথা বলছে, অনেক নেগেটিভিটি, সমাজে অনেক সমস্যা হচ্ছে, অফিস আদালতের সমস্যা হচ্ছে, পরিবারের সমস্যা হচ্ছে, বাট হি ইজ কুল, শি ইজ কুল, মানে তার পয়েন্ট অফ টলারেন্স অনেক। এখন পয়েন্ট অফ টলারেন্সটাও কিন্তু আসলে ঠিক আমাদের কাঙ্ক্ষিত না, আমাদের দরকার পয়েন্ট অফ ডিলাইট, মানে আমাদের আনন্দের ক্ষেত্রটা বাড়ানো দরকার, এবং কারণ আমরা আনন্দ থাকতে চাই। আনন্দের মাত্রা বাড়াতে গেলে বুঝতে হবে যে কেন আমাদের আনন্দটা নাই হয়ে যাচ্ছে। আনন্দ না থাকার অন্যতম একটা কারণ হচ্ছে আমাদের মোহ, একটা জিনিসের উপর আমাদের অতিরিক্ত আকর্ষণ, ছাড়তে না চাওয়া, ছেড়ে দিতে না চাওয়া। যেমন খুব সহজে বলি যে এই কলমটা আমার খুব প্রিয়, আমি আগে একদিন হয়তো এরকম বলেছিলাম, মনে নেই, হোয়াট এভার। এখন এই কলমের সাথে আমার এত মোহ জড়িয়ে গেছে যে এটাকে আমি ছাড়তে চাই না। কেউ এটাকে নিয়ে গেল, আমি প্রচন্ড রেগে গেলাম, মানে যখনই কলমটা আমার হাতছাড়া হয়ে গেল, আমার আনন্দের সবকিছু শেষ, আমার আনন্দ আর নাই। যদি এর প্রতি আমার এত মোহটা না থাকতো, আমি তাকে এমনি দিতাম, রাগ তো দূরের কথা, বরং তাকে দিয়ে আমার ভালো লাগতো। একজন মানুষের যখন জীবন মৃত্যুর একটা জ্ঞান তার আসে, তখন তার জীবন যদি চলেও যায়, তার পয়েন্ট অফ ইনটলারেন্স, অসহ্য অবস্থা আসে না, সেটাও তার। আর যদি সে জ্ঞান দিয়ে সে বুঝতে পারে আসলে মহাবিশ্বের খেলাটা কি, তো মৃত্যু তার কাছে একটা আনন্দের বিষয় হয়ে দাঁড়ায়, সেখানেও সে আনন্দ পায়, সব কিছুতে আনন্দ পায়, তার পয়েন্ট, মানে আনন্দের এরিয়াটা হয়ে যায় বিশাল, মানে সব কিছুই তো আনন্দ। তখন মানুষ হয় প্রেমানন্দ, যোগানন্দ, মহানন্দ, নিত্যানন্দ, মানে সবসময় নিত্য যে আনন্দ থাকে সে হচ্ছে নিত্যানন্দ। এটা যে কেউ হতে পারে, অনেকে মনে করে এগুলো হিন্দু নাম, না, এগুলো বাংলা নাম, কিন্তু বেশিরভাগ হিন্দুরা ব্যবহার করে বলে মনে হয় হিন্দুদের নাম। আসলে যে আনন্দ থাকে সেই আনন্দ, মানে আনন্দ, পরমানন্দ, নিত্যানন্দ, whatever। এখন আমাদের যে সঙ্গীর কথা বলছিলাম, যে সঙ্গী কি করে আমাদের এই সমস্যাটা করে, কি করে আমরা প্রভাবিত হয়ে যাই, সমস্যা করে অথবা উপকার করে, কিভাবে করে, খুব সহজ একটা বলি, আবার স্কেলটা দিয়ে বোঝাই। ধরা যাক আমার টলারেন্স পাওয়ার, মানে আমার এই আনন্দের ক্ষেত্র হচ্ছে এইটুক। এখন আমার এক বন্ধু আছে, মানে আমার এর পরের থেকে আমার একটু ইনটলারেন্স শুরু হয়, মানে আমি এইটুক জায়গা, আমার টোটাল মনের যে প্যাটার্ন, তাতে দেখা যায় মনের এতটুকু অংশ আমার আনন্দের,
এখন আমি যার সঙ্গে চলি সে তার আনন্দের অংশ এইটুকু, সে তার আনন্দের ক্ষমতা হচ্ছে এতটুকু, এরপরেই সে উত্তেজিত অবস্থা ধারণ করে। এর পরের থেকে, এই সীমানার পরের থেকে সমস্ত জীবন মানে সবকিছু সে নেগেটিভভাবে দেখে, নেগেটিভভাবে ব্যাখ্যা করে। এখন আমি এইখানে বসে তার এইখানের সঙ্গে মিশছি, তাই না? তার চিন্তাটা একটু নিচু। এবং এই টাইপের মানুষ যদি বেশি হয়, ধরো যাক 10 জন, 10 জন আমাকে বলবে যে সালে এই পয়েন্টের পরের থেকে ইনটলারেন্ট হতে হয়, অসহ্য হতে হয়, রাগ হতে হয়, রাগ দেখাতে হয়, তখন আমি এত লোকের কথা শুনে ভাববো যে তাহলে আমি কি ভুল করতেছি? তাহলে আমি তখন নেমে আসি। আমি আমার অনেক জায়গায় আনন্দ পেতাম, সেইখানে আমি আর আনন্দ করবো না, রেগে যাবো, আমি নিজেকে নামিয়ে নিয়ে আসবো, নামিয়ে ওদের লেভেলে নিয়ে আসবো। অর্থাৎ সবাই বলছে যে ঠিক আছে আমাদের দলে হয়েছে, হাততালি দিবে, আমাকে পুরস্কার দেবে, কিন্তু আসলে আমার অধঃপতন হয়েছে। এতদিন আমি একা ছিলাম বা অল্প কয়েকজন মানুষ ছিলাম, আমার তাই মনে হয়েছে যে আমি হয়তো বোকা, কিন্তু আসলে আমি উপরে ছিলাম, কারণ উচ্চ চিন্তার মানুষ একটু কমই হয়। আবার ধরা যাক আমি নিচু চিন্তার, কিন্তু আমার সঙ্গে একজন উচ্চ চিন্তার মানুষ আমাকে সঙ্গ দেয়, প্রতিনিয়ত তার এই উচ্চ মার্গের কথাগুলো শুনতে শুনতে আমার একটা মনে হয় যে আমি তো খুব সংকীর্ণ অবস্থায় আছি। এই লোকটাকে একজন মানুষ গালি দিল, কিন্তু সে রাগ হচ্ছে না, অবাক কাণ্ড, আমার দিকে কেউ একটু তাকালে আমার রাগ হয়ে যায়। তাহলে এই লোকটার এই ক্ষমতা কোত্থেকে আসলো? ওনার এই উচ্চ চিন্তাটা আমার মনের মধ্যে এই প্রভাবটা, এই চিন্তাটা মানে জন্ম দেবে। তখন তার সংস্পর্শে, তার উচ্চ চিন্তার সংস্পর্শে আমার নিম্ন চিন্তাগুলো উচ্চ লেভেলে যাবে। সঙ্গীর প্রভাব দুই রকম হয়, ভালো হয়, খারাপ হয়। বাট আনফর্চুনেটলি আমাদের বাস্তবতায় দেখা যায় যে মানুষের টলারেন্স পাওয়ার খুবই লো, এবং যারা অল্পতে রেগে যায় এদের সংখ্যা সমাজে খুব বেশি। যারা অল্পতে অধৈর্য হয়ে যায়, জীবনকে নেগেটিভভাবে ব্যাখ্যা করে, আমাদের বেশিরভাগ সঙ্গী তারা। ফলে সবসময় এদের সঙ্গে থাকতে থাকতে আমাদের মনটাও ছোট হয়ে যায়। যারা দাসত্ব মানসিকতার, যারা সংকীর্ণ মানসিকতার ছোট্ট একটা পরিসরে থাকতে চায়, যখন প্রতিনিয়ত আমি তাদের সাথে থাকি, আমি স্বাধীন চেতা মানুষ, আমি মুক্ত আকাশে পাখির মতো উড়ে বেড়াচ্ছি, একটা পাখি। যখন দেখলো যে শত শত পাখি খাঁচার মধ্যে আটকা, ও তখন ভাববে আমি কি ভুল করছি, আমি আমি বাতাসে উড়ে বেড়াচ্ছি, কেমন কেমন সবাই, তাহলে আমিও খাঁচার মধ্যে যাই। এভাবে আমাদের স্বাধীন চিন্তাগুলো আহ, ছোট হয়ে যায়, আমরা তখন বদ্ধ হয়ে পড়ি, আমরা মনে করি বদ্ধই স্বাধীনতা। আমরা আমরা আমাদের যে শিক্ষা ব্যবস্থা, দেখা যায় যে মানুষ দাস হওয়ার জন্য কত বই খাতা পড়ে, কেন? চাকরির করবে, একটা প্রতিষ্ঠান তাকে চাকরি দেবে, সেই বস তাকে শাসন করবে, তার সময়গুলো কিনে নিয়ে যাবে, মাস শেষে কিছু টাকা দিবে, বছর শেষে একটা মূল্যায়ন করে একটা পুরস্কার দেবে, তাই নিয়ে কত খুশি, অনেক খুশি। এবং আমাদের মধ্যে এটা প্রবল, আমরা চাকরির জন্য অনেক কিছু করি, গর্ব করি। সব থেকে বড় কথা হচ্ছে আমরা দাসত্ব নিয়ে আমরা গর্ব করি যে আমি অমুক কোম্পানিতে চাকরি করি। আহ, সময়গুলো বিক্রি করে দিয়েছি, চিন্তাগুলোকে বিক্রি করে দিয়েছি, ব্যক্তিত্ব বিসর্জন দিয়েছি, স্বাধীনতা নেই, বাট আমি অমুক জায়গায় চাকরি করি, চাকর। এটা খুবই গর্বের বিষয়। কিভাবে যুগের পর যুগ ধরে চাকরামির চিন্তাটা আমাদের অহংকারের বিষয় হয়ে গেল, এটা আর একটা গবেষণার বিষয়। সম্ভবত মানুষ আরামে থাকতে চায় এবং চিন্তার উচ্চ চিন্তা করতে চায় না, এজন্য তার ভালো চিন্তা আসে না, সে নিজে কিছু করতে পারে না, অন্যের চিন্তার দাসত্ব করে বেড়ায়। তো আমরা কার সঙ্গে থাকি এটা খুব বড় একটা বিষয়। আমার বন্ধুকে, আমি কোন পরিবেশে চাকরি করি, কোন পরিবেশে আমার দিনের বেশিরভাগ সময় কাটে, যেমন আহ, আমার সঙ্গী সাথী কারা, আমার কলিগ কারা, এদের প্রতিদিন আমি সকাল থেকে কি কথা শুনি, এগুলো আমাকে প্রভাবিত করে। যদি আমার সামগ্রিক পরিবেশ খুবই নেগেটিভ হয়, সেক্ষেত্রে বাঁচার একটা উপায় হচ্ছে নিজেকে কিছু উচ্চ চিন্তার মধ্যে বাঁচিয়ে রাখা। সেটা হোক সেটা জ্ঞান চর্চা হতে পারে, সঙ্গীত হতে পারে, আধ্যাত্মিকতা হতে পারে। এগুলো যদি না করা হয়, তাহলে পুকুরের মধ্যে যদি আহ, একটা পুকুরে যদি মাছ না থাকে কি হয়, যে শ্যাওলা বা ময়লায় আবর্জনায় পুকুরটা ভরে যায়। ঠিক তেমনি মনে যদি উচ্চ চিন্তা না থাকে, তখন এই নিম্ন চিন্তার মানুষগুলো, তাদের চিন্তাগুলো, তাদের কর্মগুলো আমার মনকে প্রভাবিত করতে করতে ঠিকই আমাকেও তাদের লেভেলে নিয়ে যাবেই, এ ঠেকানো যায় না। আমরা যতই নিজেদের পালোয়ান মনে করি, আসলে প্রভাবে আমরা প্রভাবিত হয়ে যাবই, কারণ চিন্তা অত্যন্ত সংক্রামক। একটা কারখানার পরিবেশ যেখানে অসংখ্য কারখানা, ধোঁয়া বেরোচ্ছে, মানে বজ্র, বর্জ্য
পদার্থ বের হচ্ছে, সেখানে যদি আমি বসবাস করি আমার শরীর খারাপ হবে, আমার স্কিন ডিজিজ হবে, কাশি হবে, শ্বাসকষ্ট হবে, তাই না? শরীর নষ্ট হয়ে যায়। ঠিক তেমনি নিম্ন চিন্তার সঙ্গে বসবাস করলে মনেরও শ্বাসকষ্ট হয়, মন অসুস্থ হয়ে পড়ে, মন রোগা হয়ে যায়, মন আর বড় চিন্তা করতে পারে না, মন তখন নিজেকে দাস হবে। এই দাসত্বের চিন্তা নিয়ে, এরকম একটা মানসিকতা নিয়ে যখন আমি নতুন সন্তানকে জন্ম দিই, পৃথিবীতে আনি, সেও একটা দাসত্বের মন নিয়ে পৃথিবীতে জন্ম নেয় এবং প্রচণ্ড এক বিস্ফোরণ ছাড়া সে ওখান থেকে বের হতে পারে না, সেও নিজেকে দাস বলে গর্ববোধ করে। আমরা যদি একান্ত পারিপার্শ্বিক পরিবেশে প্রভু হতে নাও পারি, মনের মধ্যে কখনোই উচ্চ চিন্তা করা বন্ধ করা উচিত না, কখনোই দাসত্ব নিয়ে গর্ব করা উচিত না। প্রভু মনে করা উচিত, নিজের প্রভু নিজে, স্বাধীন মনে করা উচিত। মোস্ট ইম্পর্ট্যান্টলি আমি কার সাথে ঘুরি, সে কোন চিন্তা আমাকে প্রভাবিত করে, তার রাগ কতটুকু, তার 100 জন লোক রাগ করছে, আমাকেও রাগ করতে হবে, 100 জন লোক হিংসা করছে, আমাকেও হিংসা করতে হবে, 100 জন লোক এই কাজটা করছে, আমাকেও করতে হবে। দিস ইজ নট রাইট। হতে পারে 100 জন লোক ভুল। একটা সময় ছিল যে পৃথিবীকে ধারণা করা হতো যে পৃথিবী মহাজগতের কেন্দ্র, সূর্য একে কেন্দ্র করে ঘুরছে। এটা একসময় বাইবেলেও ছিল। পরবর্তীতে একজন এটাকে ভুল প্রমাণিত করে এবং এই ভুল প্রমাণ করার জন্য তাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলা হয়। এটা খ্রিস্টানদের জন্য একটা একটা কালিমা, এটা তাদের এখনো তাড়িয়ে বেড়ায়। তো যতদিন উনি ওই লোকটা আবিষ্কার না করেছে, যে এটা খুঁজে না বের করেছে যে হ্যাঁ পৃথিবীর কেন্দ্র না, সূর্য আমাদের কেন্দ্র বা সূর্যের অন্য কেন্দ্র আছে, ততদিন কিন্তু পৃথিবীর 200-300 যত কোটি মানুষ ছিল সবাই কিন্তু ভুল ছিল। সুতরাং 10 চক্রে ভগবান ভূত, এটা আমাদের সমাজে হয়, এটা মহাজাগতিক নিয়মে হয় না। 10 চক্রে কেন, সমস্ত সৃষ্টি যদি ভুল বলে সঠিকই থাকে। সত্যের সঙ্গে থাকাটাই বড়, উচ্চ চিন্তার সঙ্গে থাকাটাই আসল কথা।